শিক্ষামন্ত্রী নাকি বলেছেন ভারতের পরিবর্তনে পাকিস্তানের চিকিৎসা নিতে যাওয়া উচিত। দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই তৈরি হয় ব্যাপক বিভ্রান্তি। বহু মানুষ সেটিকে সত্য ভেবে প্রতিক্রিয়া জানানোর পরে জানা গেল মন্তব্যটি সম্পূর্ণ বানোয়াট। এর রেশ কাটতে না কাটতেই প্রায় 15,000 ফিটে ছড়িয়ে পড়ে আরেকটি ভুয়া তথ্য। সাইপ্রাসে নাকি এস আলমের 8 বিলিয়ন ইউরো জব্দ করা হয়েছে, কিন্তু পরেই দেখা যায় এস আলম গ্রুপের একটি বাড়ি জব্দের নির্দেশের ঘটনাকে অতিরঞ্জিত করে এই বিভ্রান্তি ছড়ানো হয়েছে। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। সামাজিক মাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে দাবি করা হয় শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন নাকি বলেছেন ভারতের পরিবর্তে পাকিস্তানে চিকিৎসা নিতে যাওয়া উচিত। মন্তব্যটি দ্রুতই ভাইরাল হয়। কমেন্ট সেকশন জুড়ে দেখা যায় নানান ধরনের প্রতিক্রিয়া, কিন্তু রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় দাবিটির কোনো সত্যতা নেই। এটি মূলত একটি স্যাটায়ার পেজ থেকে প্রকাশিত ব্যঙ্গাত্মক ফটোকার্ড, যেটিকে পরে আসল বক্তব্য দাবি করে ছড়িয়ে দেওয়া হয়। ওদিকে ফেসবুকে একটি পোস্টে দাবি করা হয় সাইপ্রাসে এস আলম গ্রুপের 8 বিলিয়ন ইউরো জব্দ করা হয়েছে। দাবিটিকে সত্যি ভেবে একটি পৃথক পোস্টেই প্রায় 15,000 মানুষ প্রতিক্রিয়াও জানায়। তবে বাংলা ফ্যাক্ট টিমের অনুসন্ধানে দেখা যায় দাবিটি সঠিক নয়। মূলত অর্থ পাচার ও ব্যাংক জালিয়াতির অভিযোগে চলন্ত তদন্তের অংশ হিসেবে সাইপ্রাসের আদালত শুধু গ্রুপটির চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রীর মালিকাধীন একটি দোতলা বাড়ি জব্দের নির্দেশ দিয়েছেন। 8 বিলিয়ন ইউরো জব্দের কোনো তথ্য বা আদালতের নির্দেশের প্রমাণ পাওয়া যায়নি। গুজব এখানেই শেষ নয়। সামাজিক মাধ্যমে পুলিশ হত্যার বিচার চাওয়ায় এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে এমন দাবিতে একটি ছবি ছড়িয়ে পড়লেও দাবিটি সম্পূর্ণ ভুয়া। যাচাই করে দেখা যায় ছবিটি কোনো পুলিশ সদস্যকে গ্রেফতারের নয়, বরং পুলিশের বেশ ধারণ করে চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আটক আতিকুল্লাহ আল মামুন নামের এক ব্যক্তির। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী কক্সবাজারে চাঁদাবাজির সময় তাকে আটক করে পুলিশ। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়াতে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি ভিউ বাড়ানোর অপচেষ্টায় ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, ৭১। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। ইতিমধ্যেই জানিয়েছি আমাদের সাথে যুক্ত আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মেজবাউল আজম সওদাগর। যুক্ত হচ্ছে তার সাথে। জনাব মেজবাউল আজম সওদাগর, প্রথমে আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সাথে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই আয়োজনে। সাম্প্রতিক সময়ে আমরা যে ধরনের অপতথ্যগুলো দেখছি এবং সেটি যদি গতিবিধি এবং সে ধরনের যদি ধারাটা যদি আমরা একটু বর্ণনা করি বা সারাংশ করি, দেখা যায় যে ধরনের ভুয়া খবর ছড়ানো হচ্ছে অনেকটাই পরিকল্পিতভাবে এবং চেষ্টা করা হচ্ছে কোনো একটি নির্দিষ্ট বক্তব্যকে পুরোপুরি পাল্টে দেওয়ার একটি মানসিকতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে মানুষের মাধ্যমে। এই যেমন আপনি সাম্প্রতিক আলোচনায় জুলাই চেতনা ধরে রাখার কথা বলেছেন, এবং এই যে রূপান্তরকালীন সময়ে ছাত্র জনতার যে অর্জন, সেটিকে কিন্তু নস্যাৎ করে দেওয়ার জন্য কিন্তু নানা ধরনের মন্তব্য, নানা ধরনের বক্তব্য নানা সময় এসেছে। তারপরে দেখা যায় মানুষ এটি নিয়ে প্রতিক্রিয়াও জানায়। বিষয়গুলো নিয়ে প্রথমে আপনার কাছে জানতে চাই, এই অবস্থাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন এবং কিভাবে দেখছেন? জি, আমি দীর্ঘদিন থেকে বলে আসছি যে আ এটি আমাদের যে পরিবর্তনশীল যে বিশ্ব, পরিবর্তনশীল বিশ্বে যে নতুন আ টেকনোলজির যে ব্যবহার, যে আবির্ভাব, সেখান থেকে উদ্ভূত একটি নতুন চ্যালেঞ্জ আমাদের সামনে আবির্ভূত হয়েছে। এবং এই নতুন চ্যালেঞ্জ হিসেবে এটিকে আমাদেরকে দেখতে হবে। আর আপনি যেমনটি বললেন যে অপতথ্যগুলো যখন ছড়ানো হচ্ছে, তখন অপতথ্যগুলো এমন বিষয়ের উপর ছড়ানো হচ্ছে যে বিষয়টা খুবই সেনসিটিভ, এবং যে বিষয়টা অন্তত মানে পপুলিস্ট রাজনীতির সাথে কিছুটা সম্পর্ক রয়েছে, এবং যে বিষয়টা রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর, সেই বিষয়ে একটা মন্তব্য জুড়ে দিয়ে সাধারণত দেখবেন যে অপতথ্যটি আ বা ছড়ানো হচ্ছে। এবং ছড়ানোর মধ্যে দিয়ে এটার প্রতিক্রিয়া জানাচ্ছে, ব্যাপক মানুষ এটাকে বিশ্বাস করছে। এই যে ব্যাপক মানুষ যে বিশ্বাস করছে অপতথ্যটিকে, এইটাকে আমাদেরকে কমব্যাট করতে হবে। কমব্যাট করার নানান ধরনের পদ্ধতির কথা আমরা বলে আসছি। প্রথমত হচ্ছে যে অপতথ্য যাতে ছড়াতে না পারে, একদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। আর সেকেন্ডলি আমাদেরকে দৃষ্টি দিতে হবে যে এই অপতথ্যটা যখন ছড়ানো হয়,
কিভাবে মানুষ এই অপতথ্যটাকে, গুজবটাকে কিভাবে আইডেন্টিফাই করবে, ফেক নিউজটাকে কিভাবে আইডেন্টিফাই করবে, এটা নিয়ে এক ধরনের সচেতনতার যেমন দরকার আছে, একইভাবে এটা নিয়ে মানুষকে, ছাত্র সমাজকে, তরুণ সমাজকে প্রশিক্ষণ প্রদানের একটা ব্যবস্থা থাকতে হবে। তো এইভাবে এই নতুন চ্যালেঞ্জ হিসাবে আমি এটাকে দেখছি, এবং নতুন চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য নতুন আইডিয়া এবং নতুন সমাধানের পথ আমাদেরকে খুঁজে বের করতে হবে। সেই দিকে এখনো সঠিকভাবে বা খুব গুরুত্ব দিয়ে এখনো রাষ্ট্রীয় পর্যায় থেকে আ আ উদ্যোগটা এখন পর্যন্ত সিরিয়াসলি চোখে পড়েনি। তবে পড়তে হবে এ ধরনের আপনি উদ্যোগ। ঠিকই বলেছেন মেজবাহুল আজম, এই বিষয়গুলো নিয়ে সমাধানের দিকে আমরা আরেকটু পরে আলোচনা যাব। তবে তার আগে আরেকটু বিষয় নিয়ে আলাপ করতে চাই, সেটা হচ্ছে যোগ্য লোক প্রশাসনে বসানো এবং সংস্কার বিষয়ে আপনার বক্তব্য অনেকটা স্পষ্ট রয়েছে। এবং ভুয়া খবর এবং গুজবকে আমাদের এই সংস্কার প্রক্রিয়া এবং এই যে প্রাতিষ্ঠানিক যোগ্যতাকে বাধাগ্রস্ত করা, সেই বিষয়টাকে প্রভাবিত করে বলে মনে করেন? অনেক ব্যাপকভাবে প্রভাবিত করে। কারণ সংস্কারের যে ইস্যুগুলো আমাদের সামনে এসেছে, এই ইস্যুগুলো, অনেকগুলো ইস্যুকে নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হয়েছে। আবার কিছু ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ডিবেট আছে, আলোচনা আছে, পরস্পর বিরোধী অবস্থান আছে, এবং এটাকে কিভাবে আ সামনের দিকে আবার এগিয়ে নেওয়া যায় সে বিষয়েও আলোচনা আছে, এবং আলোচনার মধ্য দিয়ে এটা পরবর্তীতে ঠিক করে নেওয়া যাবে সে বিষয়ে আলোচনা আছে। তার মানে হচ্ছে বিষয়টা নিয়ে একেবারে কনফ্লিক্টিং পজিশনে কিন্তু রাজনৈতিক দলগুলো নেই। রাজনৈতিক দলগুলো অতীতের রাজনৈতিক সংস্কৃতির সাথে আপনি তুলনা করলে দেখবেন যে অনেকটা রাজনৈতিক দলগুলো অনেকটা পজিটিভ অবস্থানে রয়েছে। যে এই জায়গাগুলোকে ভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে সবাই দেখছে। এই জায়গাটাকে নস্যাৎ করার জন্য কিন্তু সংস্কারের ইস্যুগুলোকেও গুজব হিসাবে, ফেক নিউজ হিসাবে সামনে কিন্তু নিয়ে আসা হচ্ছে। নিয়ে এসে এমনভাবে এটা ছড়ানো হচ্ছে যে রাজনীতিবিদদের মধ্যে যে সমঝোতার যে কাছাকাছি জায়গাটা, সেই জায়গাটার উপর ইমপ্যাক্ট পড়ছে, এবং অনেক সময় বড় রাজনীতিবিদরাও এই বিষয়গুলোর উপর প্রভাবিত হয়ে ব্যাপকভাবে একটা বক্তব্য আ তারা দিয়ে ফেলছেন, এবং সেই বক্তব্যটা কিন্তু সারা দেশে প্রচারিত হচ্ছে। তাহলে আমরা দেখছি যে এই গুজবের একেবারে রাষ্ট্রের যে মূল জায়গা, যেগুলোতে রাষ্ট্র এখন যে বিষয়গুলো আলোচনার ভিত্তিতে সমাধানের মধ্য দিয়ে একটা জায়গায় পৌঁছানোর জন্য রাষ্ট্র চেষ্টা করছে দলমত নির্বিশেষে, সেই জায়গায় গিয়ে সরাসরি আঘাত হানছে এই গুজব এবং ফেক নিউজ। সুতরাং এটি একটা সিরিয়াস ব্যাপার, এবং এই ব্যাপারটাতে আমাদেরকে দৃষ্টি দিতে হবে। এবং আমি আরেকটা জিনিস যুক্ত করতে চাই সেখানে, সেটা হচ্ছে এই যে এখন আমরা সাম্প্রতিক সময়ে আপনি যখন বলছিলেন রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, রাজনৈতিক পক্ষ বিপক্ষ থাকতেই পারে, কিন্তু সেগুলোকে মানুষের মনে এক ধরনের একটা প্রোপাগান্ডা তৈরির আমরা একটা চেষ্টা দেখছি, অর্থাৎ ন্যারেটিভ তৈরির আমরা একটা চেষ্টা দেখছি। একটা পরিকল্পিত আকারে ভুয়া খবরগুলো ছড়ানো হয় এবং প্রথম দিনে এক ধরনের ভুয়া খবর, তারপরের দিনে সেই ঘটনাকেই কন্টিনিউটি মেনটেন করে কিন্তু আরও একটা ভুয়া খবর, এভাবে আমরা দ্বিতীয় তৃতীয় চতুর্থ দিনে দেখছি। এবং চেষ্টা করা হয় যে যার বিরুদ্ধে ভুয়া খবরটা ছড়ানো হচ্ছে তার কোনো একটা মন্তব্য বাস্তবে পাওয়া যায় কিনা, তিনি কোনো ধরনের প্রতিক্রিয়া জানালেন কিনা, সেই প্রতিক্রিয়াকে আবার বিরূপভাবে এআই দিয়ে আবার বদলে দিয়ে সেটাকে ছড়ানো হচ্ছে, অনেকটাই পরিকল্পিতভাবে এগোচ্ছে। এই যে পরিকল্পিতভাবে যদি গুজব এগোয়, তাহলে রাষ্ট্র বা আমরা সাধারণ মানুষ কি করতে পারি আসলে? না, সাধারণ মানুষের এখানে খুব বেশি করার কিছু নেই। সাধারণ মানুষ যাতে এই বিষয়গুলোকে, দুটো জিনিস, একটা হচ্ছে বিষয়গুলোকে আইডেন্টিফাই করতে শেখা। এটা তো একটা জীবনের চ্যালেঞ্জ। কারণ আপনার বা মোবাইল টেকনোলজি, ইন্টারনেট, এগুলো ছাড়া তো মানুষের জীবনটা এখন আর চিন্তা করা যায় না। এগুলো মানুষের প্রতিটা মুহূর্তে মানুষ এটার সাথে আ এটাকে সাথে নিয়ে জীবনযাপন করছে। তো এই জায়গায় মানুষকে এটাকে প্রশিক্ষণ দেওয়া, মানুষকে সচেতন করা, এটা প্রয়োজন। এবং এর মধ্য দিয়ে মানুষ আস্তে সচেতন হয়ে উঠবে, এবং তারা ফেক নিউজ এবং গুজবগুলোকে তারা আইডেন্টিফাই করা শিখবে। তারা স্কুল, কলেজে, পারিবারিকভাবে সবাই এটা নিয়ে চিন্তা ভাবনা করবে, টেকনিক গুলো শিখবে, এবং এটার জন্য কি মেকানিজম তৈরি করা যায় যাতে একেবারে ব্যাপক গণসচেতনতা তারা যাতে তৈরি আরো হয়। সহজে সচেতন হতে পারে। মেজবাহুল আজম, এই হ্যাঁ। বিষয়টি নিয়ে আরো বিস্তারিত আমরা আলাপ করব, কিভাবে আসলে সাধারণ মানুষকে সচেতন করা যায়। কিন্তু তার আগে এই মুহূর্তে একটি বিরতির সময় হচ্ছে, বিরতির পর আবার আপনার কাছে ফিরছি, সঙ্গে থাকুন। মেজবাহুল আজম, আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই আয়োজনে। বিরতির আগে আমরা কথা বলছিলাম সাধারণ মানুষকে কিভাবে সচেতন করা যায় যাতে তারা নিজেরাই কিছুটা হলেও এই ভুয়া খবর এবং গুজবগুলোকে
আইডেন্টিফাই করতে পারে যাতে কোনটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা। এই বিষয়টি নিয়ে আসলে পরের প্রশ্নটাই আমি আসলে রাখতে চাচ্ছি, সেটি হচ্ছে আমাদের সাধারণ মানুষকে কতটুকু আসলে প্রযুক্তির বিষয়ে জানা এখন দরকার বলে মনে করেন? কারণ এই মুহূর্তে যেমন ভুয়া খবরের ক্ষেত্রে যেমন আমরা পরিকল্পিতভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দেখছি, আমাদের প্রত্যেকের নিজের হাতেও স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমত্তার নানা ধরনের প্রযুক্তি আমাদের কাছে এখন আছে, যেমন জেমিনি থেকে শুরু করে চ্যাট জিপিটি। এই ধরনের এআই প্রযুক্তি যেটি হাতে রয়েছে স্মার্টফোনে, সেটি ব্যবহার করে কি সাধারণ মানুষ নিজেরাই কোনো উপায়ে এই ধরনের ফেক নিউজগুলোকে আইডেন্টিফাই করার সুযোগ আছে? জি, এটা অবশ্যই সুযোগ আছে। কারণ যে ডিভাইসের মাধ্যমে ফেক নিউজ গুলো আ ছড়াচ্ছে চতুর্দিকে, সেই ডিভাইসকেই আমরা কাজে লাগিয়ে ফেক নিউজ গুলোকে যেন মানুষ আইডেন্টিফাই করতে পারে। এজন্য গভর্নমেন্ট এটাকে বা 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 ব্যবস্থা নিতে পারে। বিভিন্ন অ্যাপস তৈরি করে দিতে পারে। এবং সেই অ্যাপসটাতে ফেক নিউজটা দিয়ে আ মানুষ যাতে এটা চেক করে নিতে পারে এটা সঠিক কিনা। আর পাশাপাশি আমরা বলেছি যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এর কথা বলেছি। যে প্রাইভেট যে ফ্যাক্ট চেকার ইনস্টিটিউশন গুলো রয়েছে, এর সাথে গভর্নমেন্ট ইনস্টিটিউশন গুলোর একটা কোলাবোরেশন এর মধ্য দিয়ে এই কাজটা খুব চমৎকারভাবে করা যেতে পারে। এবং টিভি, মিডিয়ায় এবং পত্রিকায় ব্যাপকভাবে বিজ্ঞাপন দিয়ে প্রতিনিয়ত টিভিতে বিজ্ঞাপন দিয়ে এটা প্রচার করা যেতে পারে যে ফেক নিউজ আ কিভাবে মানুষ আ আ আইডেন্টিফাই করতে শিখবে এবং ফেক নিউজকে যেন বিশ্বাস না করে, সে বিষয়ে যেন দ্রুত শেয়ার দেয়া না হয়। এই বিষয়ে ব্যাপক প্রচারণার প্রয়োজন রয়েছে। এই কাজগুলো করতে পারলে সাধারণ মানুষের কাছে এই খবরগুলো পৌঁছাতে পারলে সাধারণ মানুষ সচেতন হবে। এবং পাশাপাশি যে স্কুল কলেজগুলো রয়েছে, স্কুল কলেজগুলোতে যে আইসিটি যে সাবজেক্টটা রয়েছে, এই সাবজেক্টটার যে কনটেন্ট গুলো রয়েছে, এই কনটেন্ট এর মধ্যে খুব গুরুত্বপূর্ণভাবে ফেক নিউজ এবং গুজব এই বিষয়গুলো এখানে আ ঢুকায়ে এগুলো যদি স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে পাঠদান করানো যায়, তো শিক্ষার্থীরাও এখান থেকে শিখবে এবং সেখান থেকে তাদের পরিবার শিখবে। এই পদক্ষেপগুলো গ্রহণ করলে আপনার সাধারণ মানুষকে আমরা সচেতন করতে পারব। জনাব মেজবাহুল আজম সওদাগর, এই যে আপনি পদ্ধতিগুলো বললেন, এটি তো আমরা আগের থেকে জানতাম এবং এর আগেও আপনি কিন্তু এই বিষয়গুলো নিয়ে উল্লেখ করেছেন। তারপরে আপনি কি বলেছিলেন। এই ধরনের কোনো ধরনের পদক্ষেপ দেখছেন সাম্প্রতিক সময়ে, যেখানে আমরা রাষ্ট্রীয়ভাবে বা বেসরকারিভাবে এই ধরনের কার্যক্রম কি কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানেন? বেসরকারি খুব কমই আ কিছু ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান কাজ করছে, কিছু পেজ আছে। সেখানে আমরা দেখতে পাই যে কোনটা নিউজ ফেক আ এবং সে বিষয়ে তারা কিছু পোস্ট দেয়। এখান থেকে কিছু মানুষ জানতে পারে। সে সংখ্যা খুবই কম। পাশাপাশি দৈনিক পত্রিকাগুলো কেউ ফ্যাক্ট চেকিং এর জন্য একটা কলাম তৈরি করেছে। সেখানে দেখা যাচ্ছে যে গত দিনে কোন নিউজ গুলো ফেক ছিল। এই বিষয়ে তারা একটা প্রতিবেদন করছে। তারপরে আ ইলেকট্রনিক মিডিয়া গুলো যেমন একাত্তর টিভি এই ধরনের একটা নিউজ প্রচার করছে, একটা অনুষ্ঠান প্রচার করছে। সেখান থেকে কিছু মানুষ যাচ্ছে এবং গভর্নমেন্টকেও এই ধরনের পদক্ষেপগুলোর সাথে কোলাবোরেট করে একটা এই বিষয়টাকে ব্যাপক আকারে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করতে পারে। তবে সেটার জন্য গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে এখন। মেজবাহুল আজম, আপনার কাছ থেকে বেশ কিছু পরামর্শ এবং তথ্য পেলাম। আমরা আশা করি এই যথাযথ কর্তৃপক্ষ এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মেজবাহুল আজম সওদাগর। কথা বলছিলাম বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে, সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন আর থাকুন ৭১-এর সাথে।